হ্যালো স্টুডেন্টস, আমি হলাম ফাগুন সাহা। আজকে এখন এই মুহূর্তে রাত বাজে 4:45 মতো। এই মুহূর্তে এই একটা ভিডিও রেকর্ড করার আমার প্রয়োজনীয়তা কেন পড়লো, কারণ আমি অনেককেই দেখছি যে কেমিস্ট্রি নিয়ে অনেক চিন্তায় আছে, যে কেমিস্ট্রিতে পাশ করবে নাকি এই ধরনের সন্দেহ আছে অনেকের। আমি যদিও 9 দিন আগে বা 10 দিন আগে, সম্ভবত 10 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি কিছু সাজেশন দিয়েছিলাম, কিন্তু ওটাও অনেক হিউজ হয়ে যাচ্ছে অনেকের কাছে, অনেকে করতে পারছে না অন্য সাবজেক্টের চাপে। তো আজকে আমি কি করব, যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের কিছু টপিকস বলবো এবং সেই টপিকস থেকে সেই সম্ভাব্য কিছু টপিকস বলে দেবো যেখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। দেখো, তোমরা একেবারেই চিন্তা করবে না, ফিজিক্স কোয়েশ্চেন অনেকে বলছে কঠিন হয়েছে, কিন্তু আমি বলবো কেমিস্ট্রি যদি তোমরা প্রপারলি পড়ে যাও তোমাদের কঠিন লাগার কথা না। ঠিক আছে, এবার দেখো, আমাদের যে 6খানা চ্যাপ্টার আছে, সেই 6খানা চ্যাপ্টার থেকে টোটাল আমাদের 35 নম্বর ভাঙা হয়েছে। সলিউশন থেকে 8 নম্বর, পলিমার থেকে 8 নম্বর, পলিমার নয়, পি ব্লক থেকে 8 নম্বর, আমাদের অর্গ্যানিক মানে হ্যালোজেন থেকে 5, আর ওখানে অ্যালকোহল ফেনোলিথার থেকে 5, আমাদের যে পলিমার আছে ওখান থেকে 4, আর বায়োমলিকুলস থেকে 5। এই আমাদের টোটাল নাম্বার ডিভিশন। ঠিক আছে, তো কিছুদিন আগে আমি একটা মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম তোমাদের কীভাবে পড়তে হবে, কি করতে হবে। তোমরা যদি ওটা মেনে চলো তাহলে পরে তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে, কিন্তু তোমরা যদি সেটা না মানতে পারো এবং তোমার অনেক কিছুই বাকি আছে, অনেক সিলেবাস বাকি আছে, এখন তোমরা কি করবে? তোমার কিছুই পড়া হয়নি, তো আমি সেটাই বলতে এসেছি। দেখো, সলিউশন থেকে যে অঙ্ক আসতে চলেছে, অঙ্ক আশা করি দেওয়া উচিত ক্লাস 12-এর পরীক্ষা যেহেতু। অঙ্কে ইম্পর্টেন্ট হলো আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টরটা তোমাকে জানতে হবে, কারণ ভ্যান্ট অফ ফ্যাক্টর ইউজ হতে পারে। রাউলস ল যে আছে ওখানে আমাদের রাউলস ল যে আছে ওটা পড়ে যাবে একটুখানি, ওখান থেকে অঙ্ক কম আসে, তাও ওপর দেখে যাবে। পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশনের উদাহরণগুলো দেখে যাবে। অঙ্কের পার্ট যদি আমি বলি তাহলে পরে পাই ইকুয়াল টু সিআরটি ডেল টিএফ ইকুয়াল টু কেভি ইন্টু ডেল টি কেএফ ইন্টু এম। ঠিক আছে, লাইক মানে হলো গিয়ে লোয়ারিং অফ ভেপার প্রেশার, তারপর হলো আমাদের ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে, বয়েলিং পয়েন্টের যে অঙ্কগুলো। ঠিক আছে, এই যে 3 ধরনের অঙ্ক আছে, পাই ইকুয়াল টু সিআরটি, ডেল টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম, আর ডেল টিভি ইকুয়ালস টু কেভি ইন্টু এম। এই 3টে ফর্মুলা দিয়ে অঙ্ক আসতে পারে। আরও একটা ফর্মুলা আছে আমাদের লোয়ারিং অফ ভেপার প্রেশারের, সেটা হলো গিয়ে পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়ালস টু x2। এখান থেকেও অঙ্ক আসার সম্ভাবনা আছে, তবে আমার মতে কম আছে, যেহেতু এটা একটু বেশি ক্যালকুলেটিভ হয়ে পড়ে। আমার মনে হয় না দেবে, তবে করে যাও, দিতেও পারে, কোনো ভরসা নেই, হয়তো ক্যালকুলেশনটা একটু কমিয়ে দিল সেই হিসাবে। তো এই 4টে ফর্মুলা মোটামুটি জানতে হবে। হ্যাঁ, এটা জানতে হবে যে তোমাকে ক্লাস 11-এর যে আমাদের বেসিক কনসেপ্ট আছে সেটাই ক্লিয়ার রাখতে হবে, না হলে পরে কিন্তু মোলারিটি এগুলো বের করতে সমস্যা হবে। এই ক্ষেত্রে আমার কিছু করার নেই, মোলারিটি বের করতে জানতেই হবে। মোলারিটি থেকে অঙ্ক দিতেও পারে, নাও দিতে পারে, আই থিঙ্ক দেবে না, হয়তো যুক্ত থাকবে কোনো কোয়েশ্চেনের সঙ্গে যেখানে তোমাকে মোলারিটি বের করে অঙ্কটা করতে হবে, কিন্তু ডাইরেক্ট দেওয়ার সম্ভাবনা কম। রাউলস লয়ে পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন দেখে যাবে, আর গ্রাফস দেখে যাবে রাউলস ল সম্পর্কিত, এবং বাদবাকি আইডিয়াল সলিউশনের উদাহরণ দেখে যাবে। আর এবার চলে যাই ওখানেই আমি কলয়েডের পার্টটা থেকে একটা কোয়েশ্চেন যে হয়, একটা টাইপের কোয়েশ্চেন হয় যে তোমাকে উদাহরণ দিয়ে দিল কোনো কলয়েডের, সেটা ডিসপার্সড মিডিয়াম, ডিসপার্সড ফেজ লিখতে দেবে। তো উদাহরণগুলো ভালোভাবে মুখস্থ করো, গোল্ড নাম্বার সম্পর্কে পড়ো, কোয়াগুলেশন পড়ো। ফ্লোকুলেশন পড়ার খুব একটা ইম্পর্টেন্স আমি দেখতে পাচ্ছি না, ফ্লোকুলেশন সম্পর্কিত কোয়েশ্চেন আমি কোথাও দেখিনি। কোয়াগুলেশনটার উপর ভালোভাবে গুরুত্ব দাও। পেপটাইজেশনটা পর, পেপটাইজেশন সম্পর্কিত কিছু কোয়েশ্চেন্স করা হচ্ছে রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তুমি বলবো আমি যে প্রোটেক্টিভ কলয়েডের পার্টটা আছে, ওই পার্টটা একটু দেখে যাও যে প্রোটেক্টিভ কলয়েড কোনগুলো লায়োফিলিক, কোনগুলো লায়োফোবিক। মোট কথা উদাহরণগুলো তোমাকে সব মনে রাখতে হবে, কারণ উদাহরণ বেসড কোয়েশ্চেন্স অনেক করা হবে এই কলয়েড পার্টটা থেকে। আর আমার মতে অ্যাসারশন রিজনিং টাইপ কোয়েশ্চেন্স হয় কোনো লয়ের ওপর বেস করে আসবে, লাইক হেনরিজ ল, রাউলস ল, অথবা কলয়েডের পার্টে যে পেপটাইজেশন, কোয়াগুলেশন আছে এই পার্ট থেকে একটা কোয়েশ্চেন করা হতে পারে অ্যাসারশন রিজনিং টাইপ। এরপর আমি চলে যাই অর্গানিকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিডস।
হ্যালোঅ্যারিনসের NBS মানে অ্যালাইলিক ব্রোমিনেশন, SO2Cl2 অ্যালাইলিক ব্রোমিনেশনের পার্টটা দেখবে, ওখান থেকে কোয়েশ্চেন হতে পারে। যে আমাদের গ্রিগনার্ডের রিয়াকশানগুলো আছে সেগুলো ভালোভাবে দেখবি, আমার মনে হচ্ছে গ্রিগনার্ড থেকে একটা কোয়েশ্চেন দেওয়া হবে। আর আমাদের কাছে যে হ্যালো অ্যালকেনস মানে প্রস্তুত করার যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে ওগুলো একটু নাম মনে রাখতে হবে, লাইক বোরোডিন হুনস্টিকার, সোয়ার্টজ রিয়াকশন, বিরবাম সিমোনিনি, এই টাইপের রিয়াকশনগুলোর নামটা মনে রাখতে হবে, কারণ তোমাকে দিতে পারে যে কোন রিয়াকশনের সাহায্যে আমরা অ্যালকাইল আয়োডাইড সহজে তৈরি করতে পারি। ঠিক আছে, এখানে SN1 SN2-র উপর গুরুত্ব দাও, SN1 SN2 রেট কীভাবে বের করে সেটার উপর গুরুত্ব দাও, SN1 SN2 থেকে কোয়েশ্চেন হবে। ওয়ার্ডস রিয়াকশনের পার্টটা খুব একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, বিকজ এটা 11-এর পার্ট ছিল, 12-এ দেওয়ার সম্ভাবনা কম, তবুও একবার দেখে যাবে, যেহেতু 11-এর পার্ট সহজ পার্ট, দেখে যাওয়াতে সুবিধাই হবে, মানে অসুবিধা হবে না। স্যান্ডমায়ার গাটারম্যানের মধ্যে থেকে আমার মনে হচ্ছে স্যান্ডমায়ার, গাটারম্যান, সিম্যান এই তিনটির মধ্যে একটা থেকে কোয়েশ্চেন আসবে, ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি, আমার যা মনে হয়। র্যাসিক প্রসেস, ফ্রিডিল ক্রাফট, এগুলো তো আমাদের 11-এর পার্ট, মানে র্যাসিকটা 11-এর পার্ট না, ফ্রিডিল ক্রাফট 11-এর পার্ট, আমার মনে সম্ভাবনা কম আসার, তাও একবার দেখে রাখবে, চোখগুলি রাখবে, বলা যায় না। আচ্ছা, KCN-এর সঙ্গে আর AgCN-এর সঙ্গে আর KNO2-র সঙ্গে আর AgNO2-র সঙ্গে যে রিয়াকশান আছে, কোনটা SN1 করে, কোনটা SN2 করে, কোথায় কি মেজর, কোথায় কি মাইনর প্রোডাক্ট, এটা দেখে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন করা যেতে পারে যদি স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন হয়। DMF-এর ব্যবহার দেখে রাখবে। আর এখান থেকে খুব একটা কিছু, হ্যালোঅ্যারিনসে একটা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন দেবে তোমাকে, RS নোমেনক্লেচার একটা করতে দেবেই আমার মতে, তো RS নোমেনক্লেচারটা ভালোভাবে প্র্যাকটিস করবে। বাদ বাকি হ্যালোঅ্যারিনসে খুব একটা কিছু করার নেই, অর্ডার অফ বিপি তো তোমরা পারবেই, যেটার লং চেন হবে সেটার অর্ডার অফ বিপি বেশি। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংয়ের কারণে অর্ডার অফ বিপি বেশি হয়ে যায় কোনো একটা কম্পাউন্ডের, এটা তোমরা একটু দেখে রাখো। বাদ বাকি হ্যালোঅ্যারিন আর কিছু করার দরকার নেই, যদি তোমার কিছু পড়া না থাকে, আমি সেই ক্ষেত্রে বলছি। ঠিক আছে, এরপর আমরা এসে যাই আমাদের অ্যালকোহল ফেনোলিসার চ্যাপ্টারে। অ্যালকোহল ফেনোলিসার চ্যাপ্টারটা একটু হিউজ চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা যে আমি যে পার্টগুলো বলছি সেই পার্টগুলো দেখবে। অ্যালকোহলের প্রিপারেশানে তোমরা অ্যালকোহলের প্রিপারেশানে আমার নোটস থেকে তোমরা ফার্স্ট রিয়াকশানটা দেখবে এবং সেকেন্ড রিয়াকশানটা দেখবে। ঠিক আছে, গ্রিগনার্ড রিয়েজেন্ট যে অ্যালকোহল প্রস্তুত করে বিভিন্ন অ্যালডিহাইডের সঙ্গে রিয়াকশন করে, তারপর আমাদের অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে, সেই পার্টটা দেখে রাখো। অ্যালকোহলের রিডাকশানটা দেখে রাখো, অ্যালকোহলের ডিহাইড্রোজিনেশন দেখে রাখো, মার্কোনিকফ, অ্যান্টি মার্কোনিকফ ইম্পর্টেন্ট রিয়াকশান, আর ওটার সঙ্গেই রিলেটেড আমাদের অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন, আর আমাদের যে আছে, আমাদের আরেকটা রিয়াকশান হলো গিয়ে বোরোডিন হচ্ছে, কেন বলছি, আমাদের যে আছে যে হাইড্রোবোরেশন রিয়াকশানটা আছে, ওই হাইড্রোবোরেশন রিয়াকশানটা দেখে রাখবে। লুকাস টেস্ট, ভিক্টর মায়ার টেস্ট দেখে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে লুকাস টেস্ট, মানে একটু আইডিয়া নিয়ে রাখবে লুকাস টেস্ট, ভিক্টর মায়ার টেস্টের। ইথারের মধ্যে উইলিয়ামসন সিনথেসিস ইম্পর্টেন্ট, আর ইথারের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, CH3OH কীভাবে আমরা শনাক্ত করি যে মিথাইল স্যালিসাইলেটের সঙ্গে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করিয়ে আমরা মিথাইল স্যালিসাইলেট উৎপন্ন করি, ওটার আয়োডিনের মতো গন্ধ হয়, তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমি। আর বাদ বাকি ইথারের সঙ্গে এক্সেস HI এবং 1 ইকুইভ্যালেন্ট HI এর রিয়াকশান দেখে রাখবে, এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা, এখান থেকে কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর বাদ বাকি ফিনল থেকে তোমরা ডাউ প্রসেসটা দেখবে, আমাদের ফিনলের ডায়াজোনিয়াম যে ক্লোরাইডটি উৎপন্ন করে ওখান থেকে যে ফিনল আসে ওটা দেখবে, বায়ার ভিলেজের রিয়াকশান দেখবে, স্কটেনবাউম্যান দেখবে, ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট দেখবে, কোলবে স্মিথ দেখবে, রাইমার টিম্যান দেখবে, ফ্রিডিল ক্রাফট রিয়াকশান দেখবে এবং কার্বিলামিন রিয়াকশানটা দেখবে। বাদবাকি ফিনলের বাদবাকি পার্টটা খুব একটা ইম্পর্টেন্ট না। ফিনলের অক্সিডেশন কী কম্পাউন্ড ফিনলের অক্সিডেশন করে, এটা একটু দেখে রাখবে। তো এগুলো করলে মোটামুটি অ্যালকোহল ফেনোলিথার হয়ে যায়। বাদবাকি অ্যালকোহল ফেনোলিথারে যে আমি অ্যাসিডিটির অর্ডারগুলো দিয়েছিলাম, অ্যাসিডিটির অর্ডারগুলো ভালোভাবে মুখস্থ করবে। আমার এখানে 1 থেকে
15 অবধি টোটাল 15খানা অ্যাসিডিটির অর্ডার মানে কোয়েশ্চেন সরকারে দেওয়া আছে। এগুলো মুখস্থ করো বা বুঝে লেখো, একটুখানি প্র্যাকটিস করে রাখবে, বিকজ অ্যাসিডিটি অর্ডার থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, এরপর আমি চলে যাব আমাদের পি ব্লক চ্যাপ্টারটায়। আচ্ছা, পি ব্লক চ্যাপ্টারটা ভেরি ভেরি হিউজ চ্যাপ্টার এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পি ব্লকে দেখো, তোমাদের অনেকেরই হয়তো পি ব্লক করা হয়নি, তো আমি যেগুলো বলছি সেখান থেকে ভালোভাবে পড়ে যাও। নাইট্রোজেন গ্রুপের মধ্যে তুমি যে ফসফরাস যে আছে ওটা ভালোভাবে পড়বে, ফসফরাসের যে বিভিন্ন অক্সি অ্যাসিডস আছে ওটা ভালোভাবে পড়বে, নাইট্রোজেনের কিছু 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 স্পেশাল রিয়াকশানস আছে মানে যেগুলো খালি নাইট্রোজেনই করে, নাইট্রোজেনের যে আমাদের HNO3 ল্যাব প্রিপারেশান, NH3 ল্যাব প্রিপারেশান, এগুলো একটু দেখে রাখবে, তাগুলোর নাম দেখে রাখবে, প্রিপারেশান হয়তো দেবে না, নাম তোমাকে দেবে। ফসফরাসটা আমার মতে ইম্পর্টেন্ট। আর বিভিন্ন কম্পাউন্ডের যে আমি আগেও বলেছি যে এখান থেকে মোটামুটি দুটো তোমাকে দিতে পারে যে কোনটার অ্যাসিডিটি বেশি, কোনটার বেসিসিটি কম, কোনটার অ্যাঙ্গেল বেশি, কোনটার বন্ড অ্যাঙ্গেল কম, ঠিক আছে, কোনটার বয়েলিং পয়েন্ট বেশি, এই টাইপের কোয়েশ্চেন্স এখান থেকে অনেক হয়। তো সেই অর্ডারগুলো একটু পড়ে রাখবে। অক্সিজেনের মধ্যে যদি আমি বলি তাহলে সালফার পার্টটা পড়বে, আর অক্সিজেনের পার্টটার মধ্যে তুমি O3 ওজোনটা পড়ে রাখতে পারো, বাদ বাকি খুব একটা ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি না অক্সিজেনটাকে। আমার মধ্যে সালফার পার্ট থেকে কোয়েশ্চেন আসবে এবং অক্সি অ্যাসিডস অফ সালফার, প্রতিটা অক্সি অ্যাসিডসের স্ট্রাকচার মুখস্থ করে রাখবে এবং ওগুলোর ল্যাব প্রিপারেশন এবং টুকটাক কয়েকটা রিয়াকশন দেখে রাখবে। এরপর আসি আমি হ্যালোজেন্সে। ইন্টার হ্যালোজেন দেখে রাখবে ভালোভাবে। হ্যালোজেনগুলো যে অ্যাসিড তৈরি করে, হ্যালো অ্যাসিড তৈরি করে, সেগুলো আমাদের যে বিভিন্ন অর্ডারস আছে সেগুলো কীভাবে তৈরি হচ্ছে একটু টুকটাক দেখে রাখবে। বাদ বাকি সব থেকে ইম্পর্টেন্ট হলো গিয়ে আমাদের সিউডো হ্যালোজেনটা আমাদের দেখে রাখবে। এরপর আমরা আসছি আমাদের 18th গ্রুপ, মানে হলো গিয়ে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাসের মধ্যে তোমাদের আমি বলে রাখছি একটা কোয়েশ্চেন হয় হলো গিয়ে ইনার্ট গ্যাসের, মানে জেনন থেকেই তো কোয়েশ্চেন হয় ইনার্ট গ্যাসে। তো XCF6 এর হাইড্রোলাইসিস, XCF4 এর হাইড্রোলাইসিস, XCF2 এর হাইড্রোলাইসিস, এই কোয়েশ্চেনগুলো অ্যান্ড বিভিন্ন যে স্ট্রাকচারস আছে, টেট্রাহাইড্রাল, স্কোয়ার বাইপিরামিডাল অ্যান্ড দিস টাইপ অফ স্ট্রাকচারস, ওগুলোর হাইব্রিডাইজেশন স্টেট, এখান থেকে কোয়েশ্চেন হবেই আমার মতে, এখান থেকে কোয়েশ্চেন হবেই। ঠিক আছে, তো এইগুলো দেখে রাখবে পি ব্লক থেকে। এরপর আসি পলিমার্স চ্যাপ্টার। পলিমার্স চ্যাপ্টারটা ছোটো চ্যাপ্টার, ঠিক আছে, তো আমি বলে রাখছি, এটা বলা উচিত না, এটা পুরোটাই পড়া উচিত তোমাদের। ছোটো চ্যাপ্টার যেহেতু, পড়তেও বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মতো টাইম লাগবে। অ্যাডিশন পলিমার্স, হোমো পলিমার্স, কো পলিমার্স, কন্ডেনসেশন পলিমার্স, ইলাস্টোমার্স, থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং পলিমার, এগুলোর উদাহরণ দেখবে। জিগলার নাটা ক্যাটালিস্ট সম্পর্কে দেখে রাখবে। কিছু পলিমার বলছি ওগুলোর কাজ দেখে রাখবে, যেমন পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, বিউনা S, বিউনা N, তারপর হলো ন্যাচারাল রাবার, গাটা পারচা, নাইলন 66, নাইলন 26, আর টেরিলিন, গ্লিপটাল, ব্যাকেলাইট, মেলামাইন, ফরমালডিহাইড রেজিন, এগুলোর কাজ একটু দেখে রাখবে। আর এগুলোর স্ট্রাকচার ভালোভাবে দেখে রাখবে। স্ট্রাকচার আমার মধ্যে সব পলিমারে পড়ে রাখা উচিত, কখন কোথা দিয়ে কোয়েশ্চেন দেবে জানা যায় না। ছোটোই আছে চ্যাপ্টারটা, এখানে 8খানা পলিমার, ওখানে 16খানা, মানে 24খানা পলিমার মোটামুটি তোমাকে মনে রাখতে হবে। ছোটো চ্যাপ্টার হয়ে যাওয়া উচিত। ভালকানাইজেশন ভালোভাবে দেখবে, আর হলো গিয়ে ইবোনাইটটা পড়ে রাখো। নন বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল পলিমার্সের উদাহরণ, আর PHBV এর নাম পড়ে রাখো, ঠিক আছে। আর বাদ বাকি এখানে তোমরা একটু ফ্রি র্যাডিক্যাল পলিমারাইজেশনের ইনিশিয়েটার কোনগুলো, তারপর হলো গিয়ে ক্যাটায়নিক পলিমারাইজেশনের ইনিশিয়েটার কোনগুলো, ওগুলোর উদাহরণ বুঝে বুঝে মনে রাখবে, ঠিক আছে। যেমন ক্যাটায়নিক পলিমারাইজেশন করে হলো আমাদের বিভিন্ন লুইস অ্যাসিডস, ঠিক আছে, তো এইগুলো একটু বুঝে বুঝে মনে রাখতে হবে। তো পলিমার চ্যাপ্টারটা গেল। লাস্ট চ্যাপ্টার আমাদের বায়োমলিকিউলস। বায়োমলিকিউলসে কী করবে, প্রথম কথা বায়োমলিকিউলসের প্রতিটা স্ট্রাকচার, যেটা আমি নোটসে দিয়েছি, প্রতিটা স্ট্রাকচারস মনে রাখতে হবে, ঠিক আছে। স্পেশালি হলো গিয়ে আমাদের 3rd পেজে যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে, বা যেগুলো হলো গিয়ে হেটেরোসাইক্লিক বেস, ওগুলো স্ট্রাকচার মনে রাখবে। ওখান থেকে পার্সেন্টেজ দিতে পারে যে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত আছে। নিউক্লিওসাইডের স্ট্রাকচার মনে রাখতে পারো। আর গ্লুকোজের
যে হাওয়ার্স প্রজেকশনগুলো আছে ওগুলো মনে রাখবে। মোট কথা স্ট্রাকচার এখানে তোমাকে সব মনে রাখতে হবে, ঠিক আছে। এবার হলো গিয়ে বিভিন্ন স্যাকারাইডসের লাইক ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ, র্যাফিনোজ, এগুলো হাইড্রোলাইসিসের ফলে কী কী উৎপন্ন হচ্ছে এগুলো দেখে রাখবে। রিডিউসিং সুগারটা দেখে রাখবে, নন রিডিউসিং সুগারটাও একটু দেখে রাখবে। এগুলো কেন রিডিউসিং সুগার, এগুলো কেন নন রিডিউসিং সুগার, এখান থেকে আমাদের ইসে টাইপ কোয়েশ্চেন হবে, কী বলে, এখান থেকে আমাদের অ্যাসাসিন রিজনিং টাইপ কোয়েশ্চেন্স হবে। রিডাকশন অফ গ্লুকোজটা পড়ার দরকার নেই খুব একটা, তবে দেখে রাখো একটু গ্লুকোজের সঙ্গে ব্রোমিন আর গ্লুকোজের সঙ্গে HNO3 আর গ্লুকোজের সঙ্গে HiO4 এর রিয়াকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লুকোজের সঙ্গে ফিনাইল হাইড্রাজিনের রিয়াকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিউটা রোটেশন পার্টটা একটুখানি বোঝার পার্ট, ওখান থেকে অ্যাসাসিন রিজনিং হতে পারে। ফ্রুক্টোজের সঙ্গে কনসেন্ট্রেটেড HNO3 রিয়াকশনটা দেখে রাখো। গ্লুকোজের ফ্রুক্টোজের সঙ্গে HiO4 এর রিয়াকশনটা দেখে রাখো। আর বাকি ন্যাচারাল আলফা অ্যামিনো অ্যাসিড এগুলোর একটু উদাহরণ দেখে রাখতে হবে, উদাহরণ দিয়ে কোয়েশ্চেন হতে পারে। HVZ রিয়াকশন, স্টেকার্স প্রসেস দেখবে। পেপটাইড বন্ডসগুলো দেখে রাখবে, কোনগুলো গ্লাই, কোনগুলো গ্লাইয়ালা, কোনগুলো গ্লাইয়ালাসিস, ঠিক আছে। এগুলো একটু দেখে রাখো, কারণ এখান থেকে কোয়েশ্চেন হতেই পারে, এখান থেকে কোয়েশ্চেন আসছে বরং। 2টা আয়ন ইন অ্যাসিডিক সলিউশন, 2টা আয়ন ইন বেসিক সলিউশন, এই পার্টটা দেখো। আইসোইলেকট্রিক পয়েন্ট তো তোমরা সলিউশনেই করে আসবে, আশা করি পারবে। নিন হাইড্রিন টেস্ট আমাদের করতে দেবে না, বাট কি কোন কালার হয়, ভায়োলেট কালার, ডি ভায়োলেট কালার। আর হলো গিয়ে নিন হাইড্রিন টেস্ট কাদের ওপর করা হয়, লাইক অ্যামিনো অ্যাসিড আইডেন্টিফাই করার জন্য করা হয়, এই টাইপের কোয়েশ্চেন দিতে পারে। প্রোটিনের থেকে ফিভারাস প্রোটিন আর গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ দেখবে। আর প্রোটিনের থেকে আর দেখবে সলিডিফিকেশন অফ প্রোটিন, ডিনেচারেশন অফ প্রোটিন, ঠিক আছে। নিউক্লিওটাইডটা একটু পড়ে রাখো। ভিটামিনস, ঠিক আছে, ভিটামিনস পার্টটা একটু ইম্পর্টেন্ট আমার মতে, এখান থেকে বাজে কোয়েশ্চেন করা যেতে পারে। ভিটামিনস আমি বলছি B1, B2, B3, B5, B6, B12, C, H, A, E, K, ঠিক আছে। প্রতিটা ভিটামিনের নাম যে নর্মাল নেম আছে, লাইক ভিটামিন B2 এর জন্য থায়ামিন, ভিটামিন B1 এর জন্য থায়ামিন, B2 এর জন্য রাইবোফ্লাভিন, B3 এর জন্য নিয়াসিন, B5 এর জন্য পেন্টোথেনিক অ্যাসিড, এগুলো একটু মনে রাখো, এখান থেকে কোয়েশ্চেন্স আসতে পারে। আর হরমোনস থেকে আমার মনে হয় না কোয়েশ্চেন্স হবে, আর হরমোনস থেকে কোয়েশ্চেন আসলে সেগুলো তোমার পড়া উচিত আমার মতে। তো এটাই ছিল একটা ওভারঅল ইসে যে কী হতে পারে। আমার মতে কলাম ম্যাচিংটা পলিমার্স থেকে দেবে, অথবা আমাদের বায়োমলিকিউলস থেকে দেবে। অর্গানিক থেকেও আসতে পারে, বাট সলিউশনস থেকে অথবা পি ব্লক থেকে আমার মতে কলাম ম্যাচিং দেবে না। অ্যাসারশন রিজনিং আমাদের পি ব্লক থেকে হবে, সলিউশন থেকে হবে, আর বায়োমলিকিউলস থেকে হবে। যে কোনো এই তিনটের মধ্যে যে কোনো একটা থেকে আমাদের অ্যাসারশন রিজনিং হবে, বা দুটো থেকে হবে। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন একটা তো দেবে আমাদের পলিমার থেকে, একটা দেবে আমাদের হ্যালোয়েনিস আর অ্যালকোয়াফিনোডিথার থেকে। হ্যালোয়েনিসের পার্সেন্টেজ সেখানে বেশি, আসার সম্ভাবনা বেশি। এগুলো বাদ দিয়েও আমি একটা মক টেস্ট বানিয়েছি, সেই মক টেস্টটা যদি তোমার সম্পূর্ণ পড়া হয়ে থাকে তবেই করবে। মক টেস্টটা আমি ইচ্ছা করে হার্ড বানিয়েছি, সেটা তুমি যদি ওখানে 15 মার্কসও ক্যারি করতে পারো, দ্যাটস ভেরি ভেরি গুড। ওকে, আমি বলবো 15 to 20 মার্কস ক্যারি করা ওখানে ইজ হার্ড, ঠিক আছে। ওখানে আমি মোটামুটি পাস মার্কস মতো রেখেছি, কিন্তু বাদবাকি কোয়েশ্চেনটা টোটালি আমি লজিকের ওপর একটু ঘুরিয়ে রেখেছি, যাতে তোমরা নিজেদেরকে একটু মূল্যায়ন করতে পারো। এটা থেকে ঘাবড়াবে না, যদি ভয় লাগে তাহলে পরে করার দরকার নেই। আর বাদবাকি আমি আমার ওই 800খানা কোয়েশ্চেন বাদ দিয়েও আরও এভিটিএ ঘেটে আরও মোটামুটি 200খানা মতো কোয়েশ্চেন আরও একটা সেট বানিয়েছি, সেটা প্র্যাকটিস করে যাও। আমি বলছি না এই 200খানা কোয়েশ্চেন আসবে, 200খানার মধ্যে থেকেও আসবে, আমি সেটাও বলছি না। আমি বলছি টাইপ, কোয়েশ্চেনের টাইপ আমি দেখাতে চাই তোমাদের কীরকম হবে। তো কোয়েশ্চেনের টাইপ মোটামুটি আমি যেরকম দিচ্ছি এই 200খানার মধ্যে সেরকমই থাকবে, এর বাইরে যাবে না। বাদবাকি আমি যে 6টা নোট দিয়েছিলাম এর আগে, সেই 6টা নোটে তুমি যদি প্রতিটা কোয়েশ্চেন করে থাকো তাহলে পরে তোমার কিছু আটকানোর কথা নয়। 30-এ 30, মানে 35-এ 30-এর ওপরে তোমরা সহজেই পাবে। তো দেখো, আমাদের কাছে আর একটা দিন আছে, দুপুরবেলার পর থেকে আমার এই 200খানা কোয়েশ্চেন আগে সলভ করবে। যদি আমার 6টা নোটস থাকে তোমার কাছে, তাহলে পরে ওগুলোর প্রথম 10টা এবং শেষ 20টা করবে, সব করার দরকার নেই। প্রতিটা নোটস থেকে প্রথম 10টা করবে এবং শেষ 20টা করবে। আর
এবিটিএ প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, আমারটা দাও অথবা অন্য কোনো সেট থেকে দাও, ছায়া প্রকাশনীরা মার্টিন যেখান থেকে ইচ্ছা দাও, এবিটিএ থেকে দাও। একটু প্র্যাকটিসে রাখো, 2-3টে পেপার করো নিজে টাইম নিয়ে বসে, তাহলে পরেই তোমরা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। কারণ তোমরা জানো ফিজিক্স পরীক্ষায় অনেক টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়েছে। কেমিস্ট্রিতে আশা করি হবে না, বিকজ একটু থিওরিটিক্যাল হয়ে যায় কেমিস্ট্রি ফিজিক্সের তুলনায়। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ, চিন্তা করবে না।